আমরা যারা বাসায় বাণিজ্যিকভাবে আধা বাণিজ্যিক অথবা নিজের প্রয়োজনে আর ১০টা ২০টা ৫০টা ১০০টা দেশি মুরগি পালন করি, আমরা নতুন উদ্যোক্তা হোক বা পুরাতন খামারি হোক, অনেক সময় আমরা বুঝতে পারি না যে একটা মুরগিকে কতটুকু খাবার দিতে হবে, কি খাবার দিলে মুরগির ওজন এবং তার বৃদ্ধিটা সঠিক থাকবে, পাশাপাশি খরচটা কম হবে। আবার কি এমন মেডিসিন আছে যে মেডিসিনকে দিলে দীর্ঘস্থায়ী একটা সুফল পাওয়া যাবে, যেখানে খরচটা অনেকটা কম হবে, আবার মুরগিটাও ভালো থাকবে বা সুস্থ থাকবে। এই বিষয়টা আমরা অনেক সময় জানি না বা না জানার কারণে আমাদের মেডিসিন খরচটা অনেকটা বেড়ে যায়। আমরা অনেক সময় কোম্পানির বিভিন্ন মেডিসিনের উপর নির্ভর করে মুরগি পালন করার চর্চা করি। এখন আজকের এই ভিডিওতে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। পাশাপাশি আমরা ন্যাচারালিভাবে দেশি মুরগিকে আমরা কৃমিমুক্ত করতে পারবো। আমরা দেশি মুরগিতে কৃমির ওষুধ খাওয়াই না, এই চর্চাটা এই অভ্যাসটা আমাদের গতানুগতিক। তো আমরা এমন একটা মেডিসিনের কথা বলবো যেটা প্রাকৃতিকভাবে আপনি সেগুলোকে খাওয়ালে আপনাকে আলাদাভাবে কৃমিনাশকের কোনো ওষুধ খাওয়াতে হবে না। কিন্তু টিকার যে বিষয়গুলো সেটাকে অবশ্যই আপনাকে একটা নির্দিষ্ট সময় পর পর টিকার তাকে নিশ্চিত করতে হবে, তাকে ভালো রাখার জন্য। পাশাপাশি আমরা আজকের এই ভিডিওতে জানবো কিছু কমন একটা সমস্যা দেশি মুরগির ক্ষেত্রে। যখন আমরা দেশি মুরগিকে একটা আবদ্ধ ঘরে রাখি বা খাঁচাই বা ছেড়ে দিলেও আমরা দেখি যে মুরগিগুলো অনেক ঠকরাঠুকরি করে, এটাকে বলা হয় ক্যানাবলিজম বা মুরগির বদ অভ্যাস। তো আজকের এই ভিডিওতেও আমরা দেখাবো কেন এই বদ অভ্যাসটা গড়ে ওঠে বা কিভাবে গড়ে ওঠে, এটার কোনো প্রতিকার আছে কি না, বা কোনো কিছু কি করতে হবে যেটা করলে এই অভ্যাসটা গড়ে উঠবে না, সে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। আরও কথা বলবো আজকের এই ভিডিওতে, সেটা হচ্ছে আমরা বয়সভিত্তিক আমরা মুরগিকে কতটুকু খাবার দিতে হবে সেটা আমাদের অজানা থেকে যায়, যার কারণে উৎপাদন খরচটা বেড়ে যায়। আমরা জানি যে যে কোনো মুরগিতে আপনার ৮০ থেকে ৯০% আপনার অর্থ ব্যয় হয়, খরচ হয় খাবারের পিছনে। বাকি যেগুলো সেগুলো মেডিসিন বা চিকিৎসা বাবদ বা আনুষঙ্গিক বিষয়ে খরচ হতে পারে। তবে একটা বিষয় খুব অবাক লাগে, যেখানে ম্যাক্সিমাম খরচ হচ্ছে, সর্বোচ্চ টাকাটা খরচ হয় খাবারের পিছনে। সেই খাবারটা সম্পর্কে আমরা একটু জানবো। পাশাপাশি আমরা এটা জানবো যে যখন মুরগির ছানাগুলো ফুটে বের হয় তখন আমাদের সঠিক কত তাপমাত্রা তাদেরকে দিলে তাদের শরীরটা ঠিক থাকবে এবং তাদের বৃদ্ধির ক্ষেত্রে কোনো সমস্যা হবে না এবং মৃত্যু হারটা অনেকটা কমে আসবে বা ঠেকানো কিন্তু সম্ভব। তো আজকের এই সকল বিষয়গুলো নিয়ে আমি হাজির হয়েছি ডাক্তার স্বপন খালকো। এই বিষয়ে বিস্তারিত কথা বলবো। আশা করি পুরো আয়োজনের সাথে থাকলে আপনাদের আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের অনেক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে এবং আপনারা খুব সহজেই আশা করি বুঝতে সক্ষম হবেন যে দেশি মুরগি, শুধু দেশি না, যে কোনো মুরগি পালন করতে গেলে এই বিষয়গুলো অর্থাৎ এই মৌলিক ধারণাগুলো যদি আপনার থাকে, আপনি খুব সহজেই সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনাকে কি করতে হবে। তাহলে চলুন আমরা একটু শুরু করি। শুরুতে যেটা বলছিলাম যে আমাদের মুরগি পালনের ৮০ থেকে ৯০% টাকা খরচ হয় খাবারের পিছনে। তো এই খাবারটা কি ধরনের খাবার যেটা আপনার মুরগিকে দিলে আপনার মুরগির বৃদ্ধি, তার ওজন এবং সর্বসাকুল্য মুরগিটা ভালো থাকবে। আমি সবসময় বলে আসছি বিগত ভিডিওতে এবং আজকের ভিডিওতেও সেম কথা বলবো, সেটা হচ্ছে যে আপনি কখনোই কোম্পানির ফিড দিয়ে দেশি মুরগি পালন করতে যাবেন না, ১ নম্বর কথা। ২ নম্বর হলো আপনাকে আপনার আশেপাশে বা আপনার সামর্থ্যে যেগুলো খাবারের উপকরণগুলো আছে যেটাকে দিয়ে আপনাকে খাবার তৈরি করতে হবে, এটা একটা বিষয়। এখানে ৩ নম্বর বিষয় আসছে, সেটা হচ্ছে যে এই খাবারটাকে আপনি ২ ভাবে বানাতে পারবেন। তো সেই বিষয়টা নিয়ে একটু বিস্তারিত কথা বলবো। প্রথমত হচ্ছে আপনার হাতের নাগালে যে সকল খাবারগুলো পাওয়া যায়, বিশেষ করে ভুট্টার সিজনে আপনি ভুট্টা সংগ্রহ করতে পারবেন, গমের সিজনে আপনি গম কিনে রাখতে পারবেন। তারপর হচ্ছে বাজারে কিন্তু ছোলা পাওয়া যায়। তো এই গমের ভুসি, ভুট্টা ভাঙ্গা বা ছোলা এবং হচ্ছে চালের খুদ, এই সবগুলোকে আপনি ৫ কেজি ৫ কেজি করে সবগুলো আপনি নিতে পারেন, এটা একটা বিষয়। আবার ভুট্টা ১০ কেজি, গম হচ্ছে ৫ কেজি, ছোলা হচ্ছে ২ কেজি আর চালের খুদ হচ্ছে ৩ কেজি। এই মোট ২০ কেজির খাবার যদি আপনি বানান, তাহলে আশা করি আপনার, আমি তো একটু পরেই বলবো যে
প্রতি সপ্তাহে বা প্রতি মাসে একটা মুরগি কতটুকু খায় সেই অনুপাতে আপনি খাবারটা বানাবেন। আমি এখানে জাস্ট একটা উদাহরণস্বরূপ আমি 20 কেজি খাবারের কথা বলছি। আপনার কতটুকু দরকার সেটা আপনি সেখান থেকে হিসাব করে আপনাকে বের করতে হবে। তো কীভাবে বের করবেন সেটা আমি একটু পরে বলছি। তো গমের ভুসি, ভুট্টা ভাঙ্গা, ছলা এবং চালের খুদ এগুলো 4টা ভালোভাবে মেল থেকে ভেঙে নিয়ে আসবেন। যেহেতু মুরগিকে আপনি এটা মেস ফিড, এটা কোনো পিলেট ফিড না। এই পিলেট ফিড সেটা আলাদা বিষয়, আপনি এটাকে মেস ফিড বানাবেন। যেহেতু মেস ফিড বানালে আপনার খরচটা অনেকটা কমে আসবে। এইগুলোর সাথে আপনি যেটা করবেন, মিল থেকে তো ভাঙতেই হবে। তো মিলে ভাঙার আগে অবশ্যই শুকনো আদা, শুকনো হলুদ, রসুন এবং কালো জিরা এবং যদি সম্ভব হয় একটু পরিমাণ চিটাগুড় এবং লবণ, এগুলো সবগুলোকে রোদে শুকিয়ে ভালোভাবে শুকিয়ে আপনি মেল থেকে ভেঙে নিয়ে আসতে পারেন 20 কেজি। তো যেটা বলছিলাম, গমের ভুসি যেটা আপনি এটা ভুট্টা 10 কেজি, গমের ভুসি 5 কেজি, তারপর হচ্ছে আপনার ছোলা হচ্ছে 2-2.5 কেজি, তারপর হচ্ছে আদা, হলুদ, রসুন, কালো জিরা এগুলো সব কিছু মিলে আপনি 1/2 কেজি করতে পারবেন। এখন কতটুকু করে দিব সেটা আপনার উপর ডিপেন্ড করবে। আদা আপনি 2 পিস দিতে পারেন, হলুদ 2 পিস দিতে পারেন, রসুন 3টা রসুন দিতে পারেন, কালো জিরা 50 গ্রাম দিবেন, লবণ হচ্ছে 200 গ্রাম, চিটাগুড় হচ্ছে আপনি 1 মুঠ। এই সবগুলোকে দিয়ে আপনি মেল থেকে ভেঙে নিয়ে আসতে হবে। নিয়ে আসার পরে সেগুলোকে আপনি পানি দিয়ে ছাতু আকারে আপনার মুরগিগুলোকে দিতে পারবেন। দিনে একটা প্রশ্ন থাকে যে এই খাবারটা কি দিনে আমি কয়বার দিব? এই খাবারটা আপনি দিনে দিবেন 2 বার, সকালে একবার দিবেন, বিকেলে একবার দিবেন। দুপুরের দিকে শুকনো চাল বা ভুট্টা যদি থাকে, ভাঙা ভুট্টা বা ভাঙা গম থাকে, সেটা আপনি দিতে পারেন। এটা হচ্ছে দুপুরে একটু অল্প করে দিতে হবে, নাচটা কিন্তু আপনি এটাকে করতে পারবেন না, মানে মিলাতে পারবেন না। তো সব কিছু মিলে আমি আপনাকে এখন বলবো যে হলো একটা মুরগি কতটুকু দিনে খায় বা সপ্তাহে কতটুকু দিতে হবে বা মাসে কতটুকু খায়, এই হিসাবটা যদি আপনি বের করতে পারেন তাহলে আপনার এই খাবার তৈরিটা খুব সহজ হয়ে যাবে। তো আমরা একটু দেখে নিই যে একটা মুরগি কতদিন বয়সে কতটুকু খাবার খায়। একটু হিসাবটা আপনাদেরকে দিই, সেটা হচ্ছে সহজ একটা হিসাব, যে একটা মুরগি 1 মাস বয়স পর্যন্ত, আমি আবার বলছি, একটা মুরগি 1 মাস বয়স পর্যন্ত 300 থেকে 350 গ্রাম খাবার খায়। দ্বিতীয় মাস থেকে সেই খাবার খাবে, দ্বিতীয় মাসে অর্থাৎ 30 থেকে 60 দিনে সেই খাবার খাবে হচ্ছে একটা মুরগি 800 থেকে 900 গ্রাম। ওই মুরগিটা আপনার 60 দিনের পর থেকে 90 দিন পর্যন্ত অর্থাৎ তৃতীয় মাসে খাবার খাবে 1200 থেকে 1500 গ্রাম। আবার 90 থেকে 120 দিনে অর্থাৎ চতুর্থ মাসে সে মুরগিটা খাবে 1800 থেকে 2 কেজি। এই টোটাল হলো এই 4 মাস, মানে হচ্ছে 120 দিন এই মুরগিকে লালন পালন করতে গিয়ে সেই খাবার খাবে হচ্ছে 4 থেকে 4.5 কেজি খাবার। তাহলে আপনি কিন্তু দিনে কতটুকু হচ্ছে সেটা আপনি সহজে এখন বের করুন। 1 মাসে একটা মুরগি 300 গ্রাম খাবার খায়, তাহলে একদিনে কত খায়? তাহলে 10 গ্রাম। দ্বিতীয় মাসে আপনি আবার 30 দিয়ে ভাগ করবেন 800 গ্রামকে, আবার তৃতীয় মাসে 1200 গ্রামকে ভাগ করবেন 30 দিয়ে, আবার চতুর্থ মাসে 1800 গ্রামকে ভাগ করবেন 30 দিয়ে, কারণ 30 দিনে আপনি যদি ভাগ করেন তাহলে একদিনে কতটুকু খাবে সেটা বের হয়ে যাবে। তো এই বেসিক ধারণাটা বা মৌলিক যে জানাটা সেটা আমি আপনাদেরকে একটু ভেঙে দিলাম। এটা আবার একটু রিপিট করি। 1 মাসে 300 থেকে 750 গ্রাম খাবে একটা মুরগি 1 মাসে। দ্বিতীয় মাসে সে খাবে হচ্ছে 800 থেকে 900 গ্রাম, তৃতীয় মাসে খাবে হচ্ছে 1200 থেকে 1500 গ্রাম, চতুর্থ মাসে খাবে হচ্ছে 1800 থেকে 2 কেজি। তো মোট 120 দিনে অর্থাৎ 4 মাসে সে খাচ্ছে 4 থেকে 4.5 কেজি। তো এই হিসাবটা অনুযায়ী, এই হিসাবটাকে ঠিক রেখে আপনাকে 7 দিনের হয়তো বা খাবার আপনি তৈরি করতে পারেন বা 2 সপ্তাহের খাবার তৈরি করতে পারেন। তবে আমি আপনাকে বলবো আপনারা বেশি দিন ওই ভাঙা খাবারটা আপনারা রাখবেন না। এক্ষেত্রে অনেক সময় ছত্রাক হতে পারে। সেক্ষেত্রে মাইকোটক্সিন বা আলফাটক্সিন মতো টক্সিন তৈরি হয়, যেটা মুরগিতে প্যারালাইসিস হতে পারে, তো হিতে বিপরীত হতে পারে। এই জন্য এই খাবারগুলোকে চেষ্টা করবেন 7 দিনের মধ্যেই শেষ করে দেওয়া। ওখানে কিন্তু কোনোভাবেই পানি দেওয়া যাবে না, পানি দিলে ময়েশ্চার হতে পারে, সেখানে ফাঙ্গাস হয়ে যেতে পারে। আর অবশ্যই সেই সকল খাবারগুলোকে রোদে ভালোভাবে শুকিয়ে আপনাকে ভেঙে নিয়ে এসে খাবার তৈরি করতে হবে। তো এই ছিল খাবারের বিষয়টা। আর আমি আবারও বলছি, এই খাবারটা অনেকেই বলে যে ভাই কয় বেলা খাবো, আমি বলছি 2 বেলা খাওয়াবেন। দুপুরের সময় আপনি আপনার মতো করে যে কোনো খাবার দিবেন। অবশ্যই এটা মিক্সচার, এই ধরনের মিক্সচারটাকে আপনি খাওয়াতে পারবেন। এবং পাশাপাশি সিজনাল অনেক কিছু পাওয়া যায়,
সিজনাল, যেমন শীতের মৌসুমে বিভিন্ন শাকসবজি পাওয়া যায়, বর্ষার সময়, গ্রীষ্মকালীন সময় অনেক ফল ফলান্তি পাওয়া যায়। আপনার হাতের কাছে যেগুলো আপনি খাচ্ছেন না বা আশেপাশের লোক খায় না, আপনি সেই ফল ফলান্তিগুলো আপনি দিতে পারবেন। কলমি শাক, লাল শাক এগুলোকে নিয়ে এসে আপনি সামান্য পরিমাণে গমের ভুসি বা ভাঙা যে গমটা আটার মতন, সেটাকে একটু মেখে একটু লবণ দিয়ে দিবেন, দেখবেন যে মুরগি সেগুলো সুন্দরভাবে খাচ্ছে। এগুলো হচ্ছে সাপ্লিমেন্টারি, এগুলোকে খাওয়াবেন। এবং অবশ্যই এই সকল মিক্সচার এবং অন্যান্য যে সাপ্লিমেন্টারি যে খাবারগুলো আপনি মুরগিকে খাওয়াচ্ছেন বা দিচ্ছেন, অবশ্যই সে সময় আপনাকে একটা এনজাইম বা প্রোবায়োটিক্স, এনজাইম এবং প্রোবায়োটিক্স একসাথে পাওয়া যায়, সেটাকে আপনার 3 দিনের ডোজ করাবেন। এটা প্রতি মাসে খাওয়াবেন। প্রতি মাসে অন্তর একবার আপনি 3 দিনের এই এনজাইমটা খাওয়াবেন। তাহলে দেখবেন যে আপনার মুরগির হজম শক্তি বেড়ে গেছে, তার রুচিটা বেড়ে গেছে, এবং প্রোবায়োটিক্স থাকার কারণে তার রোগবালাইটাও কিন্তু প্রতিরোধ ক্ষমতা সেই ন্যাচারালিভাবে গড়ে উঠবে। তখন দেখবেন যে মেডিসিন খুব একটা আসবে না। এখন এই যে আদা, হলুদ, রসুন, কালো জিরার কথা আমি বারবার বলে আসছি, এগুলো হচ্ছে তাৎক্ষণিক ফলাফল পাওয়া না গেলেও দীর্ঘস্থায়ী একটা কিন্তু ফলাফল পাওয়া যায়। এখন আদা, রসুন, হলুদ, কালো জিরা এগুলো আসলে কার কী কাজ সেটা আমি অনেক ভিডিওতে বলেছি। যে আদা আপনারা জানেন যে হজম শক্তি, রুচি বর্ধক একটা কিন্তু ওষুধ এবং গ্যাস তৈরি করে, গ্যাস কিন্তু পেট থেকে বের করে দেয়। হলুদ অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে। অনেক সময় দেখবেন যে আপনার কেটে গেছে একটা জায়গায়, আপনি হলুদ লাগান, দেখবেন যে ওটা সুন্দর শুকিয়ে যাচ্ছে। রসুন কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট, আবার সর্দি জ্বর এটা কিন্তু কমায়, আবার ব্যথানাশক রসুনটা। কালো জিরা তো আপনারা জানেন সর্বরোগের মহা ওষুধ। লবণ হচ্ছে মিনারেল একটা সোর্স। লবণ খাওয়ালে কিন্তু আপনার মুরগিতে বদ অভ্যাস যেমন ঠকাঠকি গড়ে উঠবে না। এই বিষয়টা আমি পরে বলছি, যেটা কমন সমস্যা। আর ভুট্টা, গম, ছোলা এগুলো তো কার্বোহাইড্রেট বা শর্করা। চিটাগুড় হচ্ছে আপনার শর্করা, চিটাগুড়টা আপনাকে অল্প দিতে হবে। তো খাবারের বিষয়টা এইটাই ছিল। আর আরেকটা খাবারের কথা বলবো, সেটি হচ্ছে যদি করতে পারেন খুবই ভালো হবে। সেটা হচ্ছে ভুট্টা থাকবে, গম থাকবে আর ছোলা, এই 3টা, গম, ভুট্টা এবং ছোলা, এই 3টা হলো আপনি 5 কেজি 5 কেজি 15 কেজি। আর সাথে হচ্ছে শুকনো আদা, হলুদ, রসুন, কালো জিরা এবং তুলসী পাতা, তারপর হচ্ছে পেঁপের পাতা, নিমের পাতা, অবশ্যই সেগুলোকে শুকিয়ে নেবেন। তুলসী পাতা, নিমের পাতা, সজনে পাতা, এইগুলোকে ভালোভাবে রোদে শুকিয়ে একবারে কড়মড়া করে নিতে হবে, যাতে করে মেলে যেন সেগুলো একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এই উপাদানগুলো গম, ভুট্টা এবং ছোলা ভাঙা, এই 3টার সাথে শুকনো তুলসী পাতা, শুকনো সজনে পাতা, শুকনো নিমের পাতা, সাথে শুকনো আদা, হলুদ, রসুন, কালো জিরা, এগুলো পরিমাণ মতো করে আপনি 20 কেজিতে 5 কেজি তৈরি করবেন এই কয়েকটা জিনিসগুলো নিয়ে। সেক্ষেত্রে অবশ্যই আপনি সেখানে একটু লবণ দিবেন। লবণটা একটু শুকিয়ে নেবেন যেন পানি ভাব না থাকে। এই সব কিছু দিয়ে আপনারা ভেঙে নিয়ে এসে খাবেন, দেখবেন যে কি একটা ন্যাচারাল একটা ফিড। মানে এটা আমি নিজেই একটা এক্সপেরিমেন্ট করেছি, রেজাল্ট অসম্ভব একটা, মানে কি বলবো, চমৎকার রেজাল্ট, ফলাফল। এটা অবশ্যই আপনাকে তৈরি করতে পারেন, অর্থাৎ 2ভাবে আপনি খাবারটা বানিয়ে খাওয়াতে পারবেন। আপনার এই খাবার খরচটা আলটিমেটলি 40 থেকে 45 টাকার মধ্যে আপনার হয়ে যাবে। যদি আপনি এই সিস্টেমে যদি করেন, তাহলে দেখবেন যে আপনার খাবার খরচের যেটা বাজারে 60-65 টাকা কেজি, সেটা সর্বোচ্চ আপনি 48 টাকা পর্যন্ত এই খাবারটা তৈরি করতে পারবেন। এই ছিল খাবারের বিষয়গুলো। এখন যে বিষয়টার কথা বলবো সেটা হচ্ছে মেডিসিনের বিষয়টা। অসংখ্য আমার শুভাকাঙ্ক্ষী বা খামারি ভাই এবং বোনেরা অসংখ্যভাবে আমাকে তারা নক করে শুধুমাত্র মেডিসিনের কারণে। কি খাওয়াবো, এটা খাওয়াচ্ছি ভালো হচ্ছে না, এই রোগ, কি খাওয়াবো ভাই, কি স্যার, কী ওষুধ দিব। এই যে আপনারা মেডিসিনের উপর নির্ভরশীল, এটা আগামী দিনের জন্য যেমন আপনি ক্ষতিগ্রস্ত হবে মুরগির ব্রিডটা নিয়ে। মানে দেশি মুরগি আগে ন্যাচারালিভাবে যে রোগবালাই ক্ষমতা ছিল আজ থেকে 20, 30, 40, 50 বছর আগে, আজকে কিন্তু বর্তমান সময়ে আমরা কিন্তু মুরগির রোগবালাইয়ের রোগ প্রতিরোধ ক্ষমতা আমরা নিজেরাই কমিয়ে দিচ্ছি। কারণটা কি, আমরা যত্রতত্র কি খাওয়াচ্ছি, মেডিসিন খাওয়াচ্ছি, যেটা ন্যাচারালি তারা ওইগুলো পেত বিভিন্ন প্রাকৃতিক সোর্স থেকে, সেটা কিন্তু আপনি নষ্ট করে কি খাওয়াচ্ছেন, তাকে হায়ার অ্যান্টিবায়োটিক দিচ্ছেন। ব্রিডিংয়ের সময়ে আপনি কি করছেন, সুস্থ বাচ্চাকে আপনি অ্যান্টিবায়োটিক খাচ্ছেন। আপনি সুস্থ, আপনিও
এমনি যখন সুস্থ থাকেন আপনি তো অ্যান্টিবায়োটিক খান না, তাহলে কেন ছোট অবলা একটা প্রাণী, ছোট একটা ছানাকে আপনি অ্যান্টিবায়োটিক দিচ্ছেন? হ্যাঁ, অ্যান্টিবায়োটিক আমরা দিতে পারবো তখনই তার সার্বিক, তার ফিজিক্যাল ফিটনেস, তার বডি কন্ডিশনে বলে দিবে যে আপনি অ্যান্টিবায়োটিক খাবেন কি না। আপনি যখন খান তখন নিশ্চয়ই আপনার কোনো সমস্যাজনিত কারণেই তো আপনি খান। তাহলে আপনার সমস্যা হলে আপনি খাচ্ছেন, তাহলে তার সমস্যা হলে সেও খাবে, এটাই স্বাভাবিক। কিন্তু আপনার সমস্যা নেই, আপনি খাচ্ছেন না, তার সমস্যা নেই কিন্তু তাকে খাওয়াচ্ছেন কেন? প্রশ্ন হচ্ছে এটা। তো যার কারণে মেডিসিনের উপর নির্ভরশীলটা কমিয়ে নিয়ে আসতে হবে। যার কারণে আমার ফিট ফর্মুলেশনগুলোতে আমি যেটা ২টা বলেছি সম্পূর্ণ কিন্তু এখানে মেডিসিনের সব গুণাগুণগুলো সেখানে আছে। এইজন্য আপনাকে মেডিসিনের গুরুত্বটা কম দিতে হবে। তবে হ্যাঁ, যেহেতু দেশি মুরগি আপনি আবদ্ধ অবস্থায় হোক বা ছেড়ে দিয়ে অবস্থায় করবেন, সেক্ষেত্রে কিছু সাপ্লিমেন্টারি আপনি দিতে পারেন। এবং অনেক সময় পরিবেশগত বা আবহাওয়াজনিত কারণে অনেক সময় বডিতে বা শরীরের মধ্যে স্ট্রেস পড়ে বা ধকল পড়ে, যার কারণে হয়তোবা সামান্য সর্দি জ্বর হতে পারে। কিন্তু বড় ধরনের যে রোগবালাইগুলো যেমন রানীক্ষেত, গামবড়, মাইকোপ্লাজমোসিস, তারপর ইনফেকশাস কোরাইজা, কোলিবেসোলিসিস, সালমোনেলা, টাইফয়েড, মারেক্স, এরকম বড় ধরনের যে ডিজিজগুলো আছে, রোগবালাইগুলো আছে, সেগুলো হওয়ার সুযোগটা খুবই কম হবে। এটা আমার বিশ্বাস এবং এই কাজগুলো যেহেতু আমরা করেছি, দেখেছি। তো সেক্ষেত্রে আপনারা এই মেডিসিন যদি খাওয়াতে হয় তাহলে কিছু সাপ্লিমেন্টারি মেডিসিনগুলো আপনারা খাওয়াবেন। যেমন ধরেন যে এনজাইম প্রোবায়োটিক্স, এটা তো প্রত্যেক মাসে খাওয়াবেন। যেহেতু মুরগির ডিমের প্রোডাকশনটা যেন সঠিকভাবে থাকে, যাতে করে কোনো হ্যাম্পার না হয়, এই জন্য আপনারা যেটা করবেন, সেলেনিয়াম, ভিটামিন ই খাওয়াতে পারেন, ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই, এগুলো আপনারা নিয়মিত হয়তো বা 2 মাস পর খাবেন। আমাদের মেডিসিন খাওয়ানোর আমার একটা অভিজ্ঞতা আছে। আমরা একসাথে ভিটামিন বি কমপ্লেক্স, অ্যামাইনো অ্যাসিড, মিনারেল একসাথে খাওয়াই, জিঙ্ক, ক্যালসিয়াম যা আছে একসাথে, ধরেন যে 1 সপ্তাহে খাওয়াই শেষ করে দিই। সিস্টেমটা কিন্তু এরকম না। সিস্টেমটা হবে আপনার যে এই মাসে আপনি জিঙ্কের সিরাপ খাওয়ালেন 5 দিন, ওকে। পরের মাসে আপনি খাওয়ালেন কি অ্যামাইনো অ্যাসিড খাওয়ালেন 5 দিন, ওকে। তার পরের মাসে গিয়ে আপনি খাওয়াবেন হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স হতে পারে বা ভিটামিন ই হতে পারে, তারপরের মাসে গিয়ে খাওয়ালেন। এভাবে করে প্রত্যেক মাসে কোনো না কোনো আপনি সাপ্লিমেন্টারি আপনি দিতেই পারেন, এটা কোনো সমস্যা নেই, এইভাবে খাওয়াবেন। আর আমি অ্যান্টিবায়োটিকটাকে আমি এইভাবে সাজেস্ট করব আপনাদেরকে আজকের এই ভিডিওতে, সেটা হচ্ছে যে প্রতি 2 মাস অন্তর নর্মাল যে ডোজটা রোগবালাই হলে সেই ডোজটাকে আপনাকে কমাতে হবে। অর্থাৎ সেক্ষেত্রে হায়ার কোনো অ্যান্টিবায়োটিক আপনাকে ব্যবহার করা যাবে না। এক্ষেত্রে কিছু সেফ অ্যান্টিবায়োটিক বলা হয়, নিরাপদ অ্যান্টিবায়োটিক, এই অ্যান্টিবায়োটিকের দিকে আপনাকে নজর রাখতে হবে। সেক্ষেত্রে পিফ্লক্সাসিন হতে পারে বা লিভোফ্লক্সাসিন হতে পারে বা সেফালোস্পিরিনের গ্রুপের যেগুলো আছে এইগুলো আপনারা দিতে পারবেন। সেটা হচ্ছে অবশ্যই সেটা অ্যামালগেট না, মানে হচ্ছে যখন ইচ্ছে তখন খাওয়াচ্ছেন এমনটা না বিষয়টা। আপনাকে 2-3 মাস পর আমি আপনাকে 3 মাস বলবো, অনেক ভিডিওতে আমি বলি যে 2 মাস পর, সেটা আপনি না করে 3 মাস পর একটা নর্মাল একটা ডোজ করবেন। যেখানে আমরা 1 লিটারে 1 ml বলি, সেখানে আপনারা 1 ml 2 লিটারে দিবেন, অর্থাৎ ½ ml 1 লিটার পানিতে দিবেন। মানে বিষয়টা এরকম, মানে ডোজের পরিমাণটা, মানে মেডিসিনের যে ডোজ 1 ml আমরা দিতাম অসুস্থ হলে 1 লিটার পানিতে, কিন্তু আপনাকে দিতে হবে 2 লিটার পানিতে, মানে বিষয়টা এরকম। এগুলো আপনাকে খাওয়াতে হবে, এগুলো সাপ্লিমেন্টে দিতে পারেন। যেহেতু আপনি অলরেডি মেডিসিন ন্যাচারাল ওষুধগুলো আপনি যেহেতু খাওয়াচ্ছেন, সেগুলো যেন শরীরে কাজে অবশ্যই আসবে, এগুলোকে আপনার সাপ্লিমেন্টারি হিসাবে দিতে পারেন। এই ছিল মেডিসিনের বিষয়টা। আর কৃমিনাশকের যে বিষয়টা আপনাদেরকে শুরুতে বলছিলাম যে কী ওষুধ খাওয়ালে কৃমিনাশক হবে না, আজ যে আপনারা নিমের পাতা খাওয়াচ্ছেন, নিমের পাতা কিন্তু হচ্ছে কৃমিনাশক একটা উপাদান, এবং কৃমিনাশকের প্রাকৃতিক একটা ওষুধই হচ্ছে মানে নিমের পাতা। তো যেহেতু আপনি নিমের পাতা দিচ্ছেন, সো আলাদাভাবে সেখানে নিমের পাতা দেওয়ার কোনো সুযোগ নেই, আপনি না দিলেও চলবে। যেহেতু ওটা প্রাকৃতিকভাবে সেটা পেটের মধ্যে যে কৃমির ডিমগুলো হয় বা বাইরে থেকে যেটা আসে, সেটা হওয়ার কোনো সুযোগ থাকবে না। এই ছিল মোটামুটি মেডিসিনের বিষয়গুলো। এবং আমি আরেকটা বলি, সেটা হচ্ছে যে কমন কিছু সমস্যা আছে, সেটা আমি একটু পরে বলবো, সেই সময় মেডিসিনের আরেকটু কিছু বলবো। আর কৃমিনাশকটা আমি আপনাদেরকে বললাম। তবে হ্যাঁ, যদি কখনো আপনারা কৃমিনাশকের ওষুধ খাওয়াতে চান, আমি সব সময় এর আগেও বলেছি, আজকেও বলবো, অনেকেই বলে যে 3 মাস পর কৃমিনাশকের ওষুধ খাওয়ানো, এটা নন ইট, কোনো প্রয়োজন নেই। আপনি বছরে 2 বার খাওয়াতে পারেন, 1 বার খাওয়ালেও সমস্যা নেই, তবে 2 বার খাওয়াটা হচ্ছে সবচেয়ে ভালো। 1 বার খাওয়ালেও
মহাভারত অশুদ্ধ হবে না। তো এক্ষেত্রে আপনারা কৃমির যে ওষুধটা সেটা আপনাকে বয়স ভিত্তিক যদি আপনি খাওয়াতে চান খুব ভালো ফলাফল পাবেন। আমরা নর্মাল ডোজ কি জানি যে 1 লিটারে 1 গ্রাম। এখানে আপনি কি করবেন, বয়সভিত্তিক মুরগির বয়সভিত্তিক আপনারা খাওয়ানোর চেষ্টা করবেন। যেমন 8 থেকে 10টার জন্য বড় মুরগির জন্য 1 গ্রাম, 18 থেকে 20টা বাড়ন্ত মুরগির জন্য যেটার বয়স হচ্ছে 2 থেকে 3.5 মাস 4 মাস বা পুলেট যে মুরগিগুলো সে পুলেট মুরগির জন্য 18 থেকে 20টার জন্য 1 গ্রাম। আর যদি ছোটো বাচ্চা হয় অর্থাৎ 1 মাসের উপরে 1 থেকে 45 দিন বয়সের মধ্যে তাহলে অবশ্যই আপনারা 25 থেকে 30টার জন্য 1 গ্রাম এভাবে করে খাওয়াবেন। এখন কৃমিনাশক বাজারে বিভিন্ন ট্রেড নেমে পাওয়া যায়, যেমন লিভামিসল আছে, পাইপারাজিন আছে, অ্যালবেন্ডাজোল আছে, ফেনবেন্ডাজোল আছে, এরকম কৃমিনাশকের অনেক গ্রুপ আছে। আপনারা সেগুলোকে যে কোনো একটা খাওয়ালেই হবে। আর টিকার বিষয়ে আপনাদেরকে একটু জানিয়ে রাখি, টিকার যে বিষয়টা সেটা হচ্ছে অবশ্যই আপনারা রানীক্ষেত, পক্স এবং হচ্ছে আপনার কি বলে কলেরা, এই 3টা টিকা আপনারা নিশ্চিত করবেন। দেশি মুরগিতে অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন যে ভাই গাম্বুরো টিকা দেওয়া যাবে কি না। দেশি মুরগিতে গাম্বুরো টিকা দেওয়ার কোনো প্রয়োজন নেই। কেন প্রয়োজন নেই সেটা আমি আপনাদেরকে বলি। প্রত্যেকটা প্রাণী মায়ের কাছ থেকে অ্যান্টিবডি নিয়ে কিন্তু তারা পৃথিবীতে আসে, অ্যান্টিবডি। এখন গাম্বুরো ভ্যাকসিনের নিয়ম হলো তার বডিতে গাম্বুরো জীবাণুর অ্যান্টিবডি বা অ্যান্টিবডি টাইটার চেক করে কিন্তু আপনার গাম্বুরো ভ্যাকসিনটা দিতে হয়। আমাদের নিয়ম হলো পোলট্রি সেক্টরে প্রত্যেকটা ভ্যাকসিন দেওয়ার আগে অ্যান্টিবডি টাইটার চেক করতে হয়। যেহেতু আমরা কমার্শিয়ালি এগুলো আমরা করি না, এই জন্য আমরা এই ধরনের প্র্যাকটিসও করি না। গাম্বুরোর ক্ষেত্রে মাস্ট বি আপনাকে টাইটারটা চেক করতে হবে। তো যেহেতু আমরা করি না এই জন্য ওটা দরকারও নেই। আর গাম্বুরো দেশি মুরগিতে খুবই কম হয়, রানীক্ষেতটা সবচেয়ে বেশি হয়। এই বিষয়গুলো আপনাকে একটু খেয়াল করতে হবে। তো যেটা বলছিলাম যে পক্স এবং কলেরা এবং রানীক্ষেত এই 3টা ভ্যাকসিন অবশ্যই আপনারা দিবেন। আপনারা অবশ্যই অনেকেই জানেন যে 7 দিনের মাথায় BCRDV এবং তার 14 দিন পরে 2 সপ্তাহ পরে BCRDVটা ডোজ করবেন। ওকে, RDV হচ্ছে 2 মাসের মাথায় একটা RDV ভ্যাকসিন করবেন পায়ের মাংসে। আর কলেরা হচ্ছে 3 মাসের মধ্যে। কলেরার ভ্যাকসিন আমরা 65 দিনের কথা বলি, আপনারা 3 মাসে গিয়ে কলেরা টিকা করবেন, 1 ml করে পায়ের মাংসে বা বুকের মাংসে দিবেন। তো মোটামুটি এই 3টা ভ্যাকসিন আপনারা নিশ্চিত করবেন। এখন BCRDV কতবার দিব? BCRDV একবার, একটা মুরগিকে একবারই দিতে হবে, বুস্টার ডোজ সহ একবার। আর রানীক্ষেত যেটা RDV বড় মুরগিতে দেওয়া হয় সেই RDV ভ্যাকসিনটা আপনারা বছরে 2বার করবেন। আর কলেরা বছরে 1বার করবেন, আর দরকার নেই। আর পক্সের ভ্যাকসিন হলো বছরে 1বার। তার মানে হচ্ছে পক্সের ভ্যাকসিন এবং কলেরা ভ্যাকসিন বছরে 1বার। RDV যে ভ্যাকসিনটা বড় মুরগিকে যেটা রানীক্ষেতে দেওয়া হয় সেটা বছরে আপনারা 2বার করবেন। অনেকেই বলে 3 মাস পর পর, ননিট দরকার নেই। তো মোটামুটি টিকার এই বিষয়টা আপনারা একটু খেয়াল করবেন। আর কমন কয়েকটা বিষয় শেয়ার করব, সেটা হচ্ছে মুরগির ঠকরাঠুকরি এই অভ্যাসটা কেন হয়, কেন মুরগিতে দেখা দেয়। একটু কারণগুলো আপনাকে বলবো, সেটি হচ্ছে যে আপনারা একটু মনোযোগ সহকারে থাকেন আমার সাথে, তাহলে এই বিষয়গুলো আরও ক্লিয়ার হয়ে যাবে। ক্যানাবলিজম বলা হয় সায়েন্টিফিক ভাষা, এটার বাংলা হচ্ছে বদ অভ্যাস। ঠকরাঠুকরি কিন্তু ভালো অভ্যাস না, এটা হচ্ছে বদ অভ্যাস। সে রক্ত খাচ্ছে, পাখাগুলো তুলে ফেলছে, তারপর হচ্ছে তাকে আহত করে ফেলে, রক্তাক্ত, এই সব কিছু মিলেই এই বদ অভ্যাসটা খুবই একটা প্রবলেম আমাদের যারা মুরগি সেক্টরে আমরা যারা আছি। তো এটা আসলে কেন হয়, এটা আসলে কেন হয়? আপনারা যেভাবে আমাকে এই প্রশ্নটা সবচেয়ে বেশি করেন, আপনার ম্যানেজমেন্টাল, এটা হচ্ছে ম্যানেজমেন্টাল মানে ব্যবস্থাপনাগত সমস্যা, এটা কোনো রোগবালাই না। এটা হচ্ছে আপনার মুরগিকে আপনি এটা তৈরি করছেন, এই বদ অভ্যাসটা কীভাবে তৈরি করছেন সেটা একটু জানিয়ে দেখি। 1 নাম্বার যেটা, মুরগিগুলোকে সঠিক সময়ে সঠিক পরিমাণ যদি আপনি খাবারটা না দেন, এটা একটা অতিরিক্ত তাপ যদি হয় তাহলে কিন্তু যদি বিপাক ক্রিয়া যাকে বলা হয় মানে মেটাবলিজম সেটা যদি না হয় সেটা একটা। আবার দেখা গেছে যে কয়েকটা খাবার পাত্র দরকার, বা দেখা গেছে যে আপনার আছে 100টা মুরগি, আপনি 3টা খাবারের পাত্র দিচ্ছেন, তো বড় মুরগিগুলো সব খেয়ে ফেলবে, ছোটো মুরগিগুলো তার খেতে পারতেছে না, তাহলে তারা তো অনাহারে থেকে যাচ্ছে, তার মধ্যে ঠড়াঠড়ি করে একটা স্বভাব থাকবেই। তাহলে পর্যাপ্ত পরিমাণে খাবারের পাত্র দিতে হবে এবং পানির পাত্র দিতে হবে। এটা একটা। মুরগিকে শুধুমাত্র আমরা কী করি, শুধু দানাদার খাবার খাওয়াই, শুধু দানাদার খাবার, তো এটা করলে হবে না। আপনাকে মিনারেল সাপ্লিমেন্টারি যে খাবারগুলো আছে সেটাও দিতে হবে। আবার
দানাদার খাবার দিতে হবে। আবার আমরা অনেক সময় দেখি যে জায়গায় মুরগিগুলোটা রাখছি সেই জায়গায় মুরগিগুলো গাদাগাদি করে থাকছে, অর্থাৎ জায়গা সংকট। মানে আপনি দেখা গেছে যে যেখানে 100টা মুরগি থাকা দরকার, যেখানে অথবা 10টা মুরগি থাকা দরকার সেখানে আপনি 20টা করছেন, যেখানে 5টা থাকা দরকার সেখানে আপনি 100টা করছেন। এই যে জায়গার সংকট, এটা একটা বড় একটা সমস্যা। তার মনে হচ্ছে এটা একটা কারণ। তারপর হচ্ছে সময় মতো কিন্তু আমরা মুরগিকে সঠিক চিকিৎসা দিতে পারি না। যখন মুরগির সমস্যা হয় তখন কিন্তু আমরা ধরতে পারি না কোনো না কোনো কারণে, তখন কিন্তু এই ধরনের সমস্যাগুলো হয়। আবার মুরগির শরীরের মধ্যে যখন আপনার যে প্যারাসাইটগুলো হয়, মানে পরজীবী বা উকুন হয়, তাহলেও কিন্তু মুরগিগুলো ঠকাঠকি করে। আবার সময় মতো সঠিক সময়ে মুরগিকে ঠট কেটে দিতে হবে। যেহেতু মুরগির ঠট স্বাভাবিক একটা প্রাকৃতিক ঘটনা, মুরগির ঠটগুলো বড় হয়, ওইটাকে আপনাকে কেটে দিতে হবে। তো এটা যদি আপনি না কাটেন সঠিক সময়, সেটা হতে পারে। আবার আরেকটা হতে পারে ঘরের মধ্যে যে আলোটা দরকার, অন্ধকার ভাব, এই মুরগিগুলোর কিন্তু এই স্বভাবটা গড়ে ওঠে। আর আরেকটা হতে পারে সেটা মুরগির অনেক সময় বংশগতীয় একটা সমস্যা থাকতে পারে, এটা একটা হতে পারে। এখন এটা থেকে উত্তরণের উপায় কী বা কীভাবে এটাকে আমি সমাধান করব, এটা আমি একটু বিস্তারিত বলছি এই কারণে এটা কিন্তু ম্যাক্সিমাম খামারে বা বাসায় এই সমস্যাটা হয়ে থাকে। এটার সমস্যা হলো একটাই, আপনাকে সুষম যে খাবারগুলো অবশ্যই সেটা ভিটামিন মিনারেল এগুলো সমৃদ্ধ হতে হবে। ওই খাবারের সাথে পর্যাপ্ত পরিমাণে কিন্তু পানি থাকতে ব্যবস্থা হবে। অর্থাৎ যে সমস্যাগুলোর কথা বলছি সেগুলো সমাধান করলে আপনার হয়ে যাচ্ছে। পর্যাপ্ত পরিমাণে খাবারের পাত্র থাকতে হবে, পানি পাত্র থাকতে হবে সংখ্যা অনুযায়ী এবং বয়স ভেদে। আপনার ছোট মুরগি, ছোটো ছানা, সেখানে অল্প কয়েকটা পাত্র হয়ে যাচ্ছে। এখন বড় হলে তো সেটা দিয়ে হবে না, তখন আপনাকে বাড়াতে হবে। অর্থাৎ মুরগির সংখ্যা এবং বয়স ভেদে পানির পাত্র, খাবারের পাত্র বাড়াতে হবে, সঠিক পরিমাণ খাবার দিতে হবে, সময় মতো মুরগির ঠোঁটগুলো কেটে দিতে হবে। এবং সেটা কতটুকু কাটবেন, 3 ভাগের 1 ভাগ, অর্থাৎ সুচালু যে অংশটুকু সেটাই। আপনারা দেখবেন ওখানে একটা সাদা অংশ থাকে, এই সাদা অংশটা কাটলে কিন্তু ব্লিডিং হয়ে যেতে পারে। এই জন্য খেয়াল করবেন 3 ভাগের 1 ভাগ কাটতে হবে। পর্যাপ্ত জায়গার কিন্তু ব্যবস্থা করতে হবে। মুরগিগুলোকে যেখানে আপনি রাখছেন সেটার জন্য আমরা জানি যে দেশি মুরগি চলাফেরা যত করে তত তার কিন্তু গ্রোথ ভালো থাকে, ওজন ঠিক থাকে। এই বিষয়টা আপনার খেয়াল করতে হবে। এই জন্য দেশি মুরগি যত চলাচল করবে, যত ঘোরাফেরা করবে, ততই তার গ্রোথ বৃদ্ধি ঠিক থাকবে, তার ওজন ঠিক থাকবে। আর মুরগির ঘনত্ব অবশ্যই কমাতে হবে জায়গা অনুযায়ী। তো আমরা একটা বেসিক ধারণা বা মৌলিক ধারণা আপনাকে দিই। একটা মুরগি, আমরা সোনালি বা ব্রয়লারের ক্ষেত্রে আলাদা হয়, দেশি মুরগিকে আপনি সবসময় 1 বর্গ ফিট জায়গার মধ্যে দেওয়ার চেষ্টা করবেন। 1 থেকে যদি 2 দিতে পারেন সর্বোচ্চ ভালো। মুরগিকে যত স্পেস দিবেন তত ভালো। পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস যেন চলাচল করতে পারে, বিশেষ করে আপনার গরমের সিজনে। শীতের সময় তো আলো তো ব্যবস্থা করতে হবে, বাতাস যেন চলাচল করতে না পারে, অবশ্যই করবে, যেন গ্যাস না হয় সেটাও তো আপনার খেয়াল রাখতে হবে। তো সব কিছু মিলিয়েই আজকের এই ভিডিওটা, এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করেছি, যাতে করে আপনারা ক্লিয়ার হন, আপনাদের ধারণাগুলো যেন পরিষ্কার হয়, আপনাদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বা আপনি যেটা সিদ্ধান্ত নিতে চাচ্ছেন সেটা যেন সঠিকভাবে নিতে পারেন, সেই জায়গাটা আপনি একটু খেয়াল করবেন। তাহলে আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের জন্য কাজে আসবে। তো সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সাথে এভাবে দেখা হবে, কথা হবে।